ডেটা ভাওতা ক্যাপিটালিস্ট ক্লাবের কমিউনিস্ট দাবি। তা আমি গতকাল এই আইএসএলে যে নতুন একজন কমার্শিয়াল পার্টনার আসছে, যারা ১০০ কোটি করে দেবে, তাদের বিজনেস মডেল কি সম্ভাবনা সে নিয়ে বেশ কিছু ছোট, ছোট অডিও শেয়ার করেছি। তো একটা বিষয় নিয়ে একটু আলোচনা করব। এই যে এখনো দেখছি যারা এফএসডিএল এর পোষ্য ছিল আইএসএল ক্লাব, তাদের একটা দাবি হচ্ছে যে সেন্ট্রাল পুলের থেকে আ যদি টাকা পাওয়া যায় সমমানের, এরকম একটা দাবি রয়েছে। এখন দেখুন, এই ক্লাবগুলো, আইএসএল ক্লাবগুলো যারা এই দাবিটা করছে, তারা হচ্ছে চূড়ান্ত ক্যাপিটালিজমের নিদর্শন। মানে আমার অর্থ আছে, আমি শুধু খেলবো, বাকিদের অর্থ নেই। আই লিগের ক্লাবের অর্থ নেই, কলকাতা ফুটবল লিগের ক্লাবের অর্থ নেই, তারা খেলবে না। তো এটা হচ্ছে চূড়ান্ত একটা ক্যাপিটালিস্ট চিন্তাভাবনা। তো এই ধরনের ক্যাপিটালিস্ট চিন্তাভাবনা যাদের, তাদের প্রত্যাশাটা এতটা কমিউনিস্ট কেন, হাইলি কমিউনিস্ট কেন না আমি বলছি যে ধরুন একটা সেন্ট্রাল পুলে যে টাকা অ্যাকুমুলেট হচ্ছে, সেটা কোত্থেকে আসছে? আয় থেকে তো, মানে ধরুন কমার্শিয়াল রাইটস, অ্যাডভার্টাইজমেন্ট থেকে বা টেলিভিশনের থেকে যে আয়টা হচ্ছে, তো সেই আয়টা কেন সমানভাবে ভাগ হবে? ইস্টবেঙ্গল মারফত বা মোহনবাগান মারফত যতটা আয় হয় আইএসএলের, টিভির জন্য ধরুন বা যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট, বাকিদের থেকে কি সেরকম আয় হয়? চেন্নাইয়ের জন্য ধরুন এই ফ্যান কোড, এই যে এখন আমি বিদেশে রয়েছি, তো তো আমি ফ্যান কোডে খেলা দেখার জন্য মাসে 10 ইউরো করে দিচ্ছি। এরকম আরও অনেকে আছে আমার মতো পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, কেউ ইউএসএতে আছে, যারা এই দেশের বাইরে আছে, প্রচুর ফ্যান আছে, তারা প্রত্যেকে 10 ইউরো করে দিচ্ছে মাসে ইউটিউবে খেলা দেখার জন্য। তা চেন্নাইয়ের এরকম কতগুলো ফ্যান আছে, ব্যাঙ্গালোরে কতগুলো ফ্যান আছে। তাহলে যদি ইস্টবেঙ্গলের মারফত যদি অনেক বেশি আয় হয়, ইস্টবেঙ্গল মোহনবাগান ফ্যানদের মারফত, তো টাকাটা যখন ডিস্ট্রিবিউট হবে তখন কেন সমান ভাগে হবে? সেটা তো একটা চূড়ান্ত কমিউনিজম। তো আমাদের দেশটাকে ঠিক করতে হবে। মানে ক্ষেত্র বিশেষে নিজের সুবিধার জন্য আপনি কখনো ক্যাপিটালিস্ট সাজবেন, কখনো হাইলি কমিউনিস্ট সাজবেন, তাহলে কিন্তু দেশটা ওই তৃতীয় বিশ্বেই আটকে থাকবে। আপনাকে একটা ব্যালেন্সড মডেল ভাবতে হবে। এবার আ ডেটা ড্রিভেন বলছি কেন? আ তার মানে কি, এই যে কোম্পানিটা যারা কাজ করছে জিনিয়াস স্পোর্টস, এদের বিভিন্ন বিজনেস মডেল আপনারা দেখে নেবেন। এক্সট্রা টাইম বলেছি, আমি আমার আগের অডিওগুলোতে বলেছি। এরা প্রচুর ডেটা মাইনিং করে, মানে ডেটা তৈরি করে, ডেটা প্রসেসিং করে। সেই ডেটাটা এরা বিক্রি করে। বিভিন্ন বেটিং কোম্পানিকে বিক্রি করে। যেইভাবে ধরুন একটা হেলথ কেয়ার ইন্স্যুরেন্সে যারা কাজ করে, তাদেরও ডেটা দরকার টু ডিটারমাইন দেয়ার স্ট্র্যাটেজি, বিজনেস পলিসি, যে কীরকম ইন্স্যুরেন্স প্রিমিয়াম সেট করবে। একটা গাড়ির যারা ইন্স্যুরেন্সে কাজ করে, তাদেরও ডেটা দরকার টু ডিটারমাইন কীরকম ইন্স্যুরেন্স প্রিমিয়াম ঠিক করবে। তো এরা এই কাজটা করে। তো এদের ডেটা শুধু যে বেটিং কোম্পানি নেয় তা নয়, বিভিন্ন কোচিং সিস্টেম, ক্লাবস, প্লেয়ার ডেভেলপমেন্টের জন্য এই ডেটাটা এরা কেনে। প্লাস এই ডেটা তারাও কেনে যারা ধরুন অ্যান্টাই বেটিং এজেন্সি রয়েছে, যারা ধরুন বেটিংয়ের ওপর নজর রাখছে যে কোনো রকম ম্যাচ ফিক্সিং বা ম্যাচ ম্যানিপুলেশন হচ্ছে কি না, কোনো রকম ভায়োলেশন হচ্ছে কি না, টু সাপোর্ট দ্য বেটিং ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে কি না, সেটার জন্য তো একটা খরচ আছে, সেটার জন্য একটা এজেন্সি আছে, তাদেরকে ওরা ডেটা সাপ্লাই করে। মানে এদের ডেটা ম্যাচ রিলেটেড ডেটা দেখে সেই বেটিং রেগুলেটেড ইন্ডাস্ট্রি, বেটিং রেগুলেটিং ইন্ডাস্ট্রি, তারা তাদের কাজটা করে। তো এরা সবাইকে এদের ডেটাটা বিক্রি করে। এবার এই ডেটাটা কীভাবে কাজে লাগতে পারে? এক হচ্ছে এই যে সেন্ট্রাল পুল নিয়ে একটা অস্বাভাবিক একটা অবাস্তব একটা কমিউনিস্ট ভাবনা যে সবাই সমান ভাগে পাবে। কেন সবাই সমান ভাগে পাবে? দেখুন, এখানে একটা স্প্লিট থাকা দরকার। যে আমি চাই না যে একটা চূড়ান্ত ক্যাপিটালিজম, আমি চাই না একটা চূড়ান্ত কমিউনিজম। এটা হওয়া উচিত নয়। তো ইস্টবেঙ্গল যতটা টাকা পাবে, চেন্নাই, জামশেদপুর ততটা টাকা কেন পাবে? জামশেদপুরের সমর্থক বেস তো ওই জামশেদপুরের মতো একটা পুচকে শহরে। তাও
তাদের মধ্যে অনেকে আবার ইস্টবেঙ্গল মোহনবাগানের ফ্যান। যারা বাঙালি মাঠে যায়, তারা অনেকেই অফিসের চাপে যায় মাঠে, অফিস থেকে ফ্রি পাস পাই যায়। আমি তো জানি, আমার পরিচিত এক বাঙালি বন্ধু আছে, জামশেদপুরে থাকে। আমি নিজেও তো জামশেদপুরে ছিলাম কর্মসূত্রে, অগ্রভাগে বা প্রথম দিকে। তো সুতরাং ইস্টবেঙ্গল মোহনবাগান যতটা টাকা পাবে, বাকিদের ততটা টাকা পাওয়া উচিত নয়, কিন্তু তা বলে বাকিকে শূন্য পাবে সেটাও উচিত নয়। কেননা একটা ইকোসিস্টেমে শুধু সমুদ্রে বড় বড় মাছ থাকবে, ছোট মাছ থাকবে না, তাহলে বড় মাছ খাবে কি? ছোট মাছকেও তো দরকার ইকোসিস্টেমে। শুধু জঙ্গলে বাঘ সিংহ থাকবে, হরিণ থাকবে না, তাহলে বাঘ সিংহ খাবেটা কি? তো আপনার কিন্তু একটা ভাগ দরকার, যে ভাগটা যে একটা ইকুয়াল, একটা একটা সবাই একটা ইকুয়াল একটা বেস অ্যামাউন্ট পাবে অ্যাজ পার দ্য কমিউনিজম মডেল। তারপর মেরিট বেসিসে, মেরিট মানে হচ্ছে এখানে আমি বলছি কে কত টাকা আনছে, তার ভিত্তিতে একটা ভাগ হওয়া দরকার। আরেকটা ধরুন পুরস্কৃত ভাগ, একটা থার্ড ভাগ দরকার। যে টিম যেরকম পারফর্ম করলো, সত্য হলো পারফরমেন্সটা তো গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানে একটা খেলা হচ্ছে, কন্টেস্ট হচ্ছে, তো বেসড অন পারফরমেন্স মেরিট একটা ভাগ থাকা দরকার। আইডিয়ালি তিনটে ভাগ দরকার। এক হচ্ছে আপনার একটা বেস ভাগ, সবাই যাতে বেঁচে পড়তে থাকতে পারে, একটা রেশনিংয়ের মতো। এক হচ্ছে কি কত টাকা এনে দিচ্ছে থ্রু দেয়ার ফ্যান বেস। 3 নম্বর হচ্ছে কে কীরকম পারফরমেন্স করছে, তার ভিত্তিতে একটা হওয়া উচিত। এবার কতটা স্প্লিট হবে, 33% করে হবে নাকি আলাদা, সেটা এক অন্য বিষয়। সেটা নিয়েও ডেটা দরকার, যে এটা কীভাবে স্প্লিট হওয়া দরকার, যাতে ব্যাপারটা সাস্টেনেবল হয় ইন দ্য লং রান। এবার ধরুন আরও কীভাবে কাজে লাগতে পারে এই কোম্পানি, এই ধরনের কোম্পানি জিনিয়াস স্পোর্টস। ধরুন মোহামেডান কোনো স্পন্সর পাচ্ছে না, অথচ চেন্নাইয়ের মতো ক্লাব, যার কোনো ফ্যান বেস নেই, পাঞ্জাবের মতন ক্লাব, কোনো ফ্যান বেস নেই, ইন্টারকাশি কোনো ফ্যান বেস নেই রাজনৈতিক কিছু ফ্যাক্টর ছাড়া, তারা এটা ওটা সেটা স্পন্সরশিপ পাচ্ছে, ইনভেস্টার পাচ্ছে, মোহামেডান পাচ্ছে না। কিন্তু আমরা জানি বাস্তবে যদি ঠিকঠাক করে মোহামেডানকে ফান্ডিং করা যায়, মোহামেডানে যে এখন ডরম্যান্ট একটা যে ফ্যান বেস রয়েছে, তাদের তো ফ্যান বেস রয়েছে, এখন দীর্ঘদিন ধরে তারা সাফল্য না পেয়ে পেয়ে তারা যে প্রিমিয়ার লিগের থেকে বিচ্যুত থেকে তাদের ফ্যান বেসের মধ্যে একটা অনীহা চলে এসেছে, সেটা খুবই স্বাভাবিক। আজকে যদি মোহনবাগান টানা 10টা ম্যাচ হারে, দেখবেন মোহনবাগানের অ্যাটেন্ডেন্স, স্টেডিয়াম অ্যাটেন্ডেন্স ড্রপ করে গেছে। যদি টানা 10টা ম্যাচ হারে, সেই ক্ষেত্রে তো আপনি 10টা ম্যাচ কেন, 10টা বছর, 20টা বছর ধরে মোহামেডান লাঞ্ছিত, মোহামেডান পারফর্ম করতে পারছে না। তো একটা জেনারেশন ফ্যান বেস তো অ্যাফেক্টেড হয়, দিনের পর দিন দেখছে তারা হেরে যাচ্ছে। তাই বাবা হয়তো মোহামেডান, ছেলে হয়তো ইস্টবেঙ্গল ফ্যান হয়ে গেছে, বা মোহনবাগান ফ্যান হয়ে গেছে। আমি বলছি না পুরো ফ্যান বেসটাই ধর্মের ভিত্তিতে হয়, কিন্তু অনেকটাই হয়। তো দেখবেন অনেকেই, রোমিন গোলদার যেমন ইন্টারভিউতে বলছে ইস্ট বেঙ্গলের ফ্যান। হয়তো যদি মোহামেডানের সেরকম চূড়ান্ত সাফল্য থাকতো, হয়তো রোমিন গোলদার মোহামেডানের ফ্যান হতো ছোটো থেকে, আমরা জানি না কেন। অনেকটাই মানে পুরোটাই আপনি ধরে নেবেন না যে কি মুসলিম হলেই সে জন্মসূত্রে ইস্ট বেঙ্গলের ফ্যান হবে, মোহামেডানের ফ্যান হবে, সেটাও ঠিক নয়। এরকম অনেকেই আছে। আমাদের এই কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম, উনি তো মুসলিম, কিন্তু আর উনি যখন জন্মেছেন তখন কিন্তু মহাভারতের রমরমা চলছে, হ্যাঁ, কিন্তু উনি ইস্ট বেঙ্গল ফ্যান ছোটোবেলা থেকে। কিন্তু যেটা বলছি যে সম্ভাবনাটা কমতে থাকে, যে ধর্মের ভিত্তিতে কেউ একটা ক্লাবকে সাপোর্ট করবে, সে ক্লাব যদি দিনের পর দিন ব্যর্থ হতে থাকে ফুটবলে, তাদের সম্ভাবনা কমতে থাকে যে কোনো একটা ছেলে বা মেয়ে জন্মের পর যদি সে ইসলাম ধর্মের হয়, সে মোহামেডানের সমর্থক হবে। চান্সেস হচ্ছে যে ইস্ট বেঙ্গল বা মোহনবাগানের হয়ে যাবে সমর্থক। তো সেই ক্ষেত্রে যদি এটা ভালোভাবে কেউ ডেটা প্রসেসিং না করে, ডেটা ইভ্যালুয়েট না করে, তো সেক্ষেত্রে সে বলবে না মোহামেডানকে টাকা দিও না, তুমি টাকাটা চেন্নাই গিয়ে দাও, যেখানে পুরো টাকাটাই জলে যাচ্ছে। তার মানে কি, যেভাবে আমাদের দেশে ডেটা প্রসেসিং হচ্ছে সেখানে একটা গণ্ডগোল রয়েছে।
রয়েছে তো। আপনি দেখবেন ইস্টবেঙ্গলের জামায় যতগুলো না স্পন্সরশিপ তার থেকে বেশি হয়তো বেঙ্গালুরু গায়ে রয়েছে। কেন রয়েছে? তার মানে যেইভাবে এই পুরো মডেলটাকে বিক্রি করা হচ্ছে সেটা বিকৃত বা সেটা ডিফেক্টিভ মডেল। আর একটা কোম্পানি, আমি ধরুন ছোটো থেকে ইস্টবেঙ্গলের ফ্যান, ছোটো থেকে এগুলো নিয়ে ভাবি, চর্চা করি। এটা ওটা অনেক দেশে ঘুরেছি কর্মসূত্রে। তো আমার একটা অন্য দৃষ্টিভঙ্গি রয়েছে জীবনের প্রতি। কিন্তু বেশিরভাগ মানুষের অতটা নেই। ধরুন একটা বিদেশি একটা কোম্পানি, আমেরিকান একটা কোম্পানি, সে ভারতে মার্কেটিং করতে চায় তার প্রোডাক্ট, ভারতে প্রবেশ করতে চায় তার প্রোডাক্ট নিয়ে। এবার সে বলল আমি স্পোর্টসে কিছু ফান্ডিং করব। কোথায় টাকা ঢাললে ভালো হয় স্পন্সরশিপ করলে? তো তখন আমাদের ভারতে যেসব ডিফেক্টিভ ডেটা প্রসেসিং কোম্পানিগুলো আছে তারা বলবে তুমি চেন্নাইকে টাকা দাও, তুমি পাঞ্জাবকে টাকা দাও। তারা বলবে না মোহামেডানকে টাকা দাও। তারা ওরকম একটা শ্যালো একটা ডেটা মাইনিং করবে, করে একটা উল্টো পাল্টা তারা একটা রিপোর্ট দেবে। তো এটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডেটা নিয়ে কেন একটা সমস্যা রয়েছে। খুব সহজ উদাহরণ দিচ্ছি, আপনারা দেখবেন আমাদের দেশে মানে কে কতটা জনপ্রিয় সেটা খুব সস্তায় নির্ধারণ করা হয়। কার সোশ্যাল মিডিয়া কতগুলো ফলোয়ার, কতগুলো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব হচ্ছে, এইটা দেখে নির্ধারণ করা হয়। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন না যে আপনি যদি পয়সা দেন আপনি কিন্তু এই ফলোয়ার, লাইক, শেয়ার এগুলো বাড়াতে পারেন। এরকম প্রচুর কোম্পানি আছে। হ্যাঁ, আমি নিজেই জানি এরকম প্রচুর কোম্পানি আছে। আপনি নিজে গুগল সার্চ করবেন যে আপনি ধরুন আপনার টুইটারে অ্যাকাউন্ট আছে বা এক্সে অ্যাকাউন্ট আছে, যে আপনি কিছু ফলোয়ার সংখ্যা বাড়াতে চান। আপনার কাছে বিভিন্ন প্যাকেজ আছে, আপনি 1000টা বাড়াবেন নাকি 10,000 বাড়াবেন, 20,000 বাড়াবেন। তো এইটা আমাদের দেশে সবাই করে। আইএসএল ক্লাবরা করে, বিভিন্ন নেতারা করে আমি জানি, যাদের অনেক ফেক ফলোয়ার আছে। আবার এই ফলোয়ারের ভিত্তিতেই আবার এটা নির্ধারণ হচ্ছে কোন ক্লাব কত টাকা স্পন্সরশিপ পাবে, কোন ক্লাব স্পন্সরশিপ পাবে না। মোহামেডানের হয়তো আপনি দেখবেন ইস্টবেঙ্গলের যত ফলোয়ার তার থেকে হয়তো চেন্নাইয়ের ফলোয়ার হয়তো বেশি, বেঙ্গালুরু ফলোয়ার বেশি, ডিজিটাল ফলোয়ার মানে ফেক ফলোয়ার বেশি। আর এই ফেক ফলোয়ারের ভিত্তিতে বিভিন্ন ক্লাব সেন্ট্রাল পুল থেকে টাকা দাবি দেওয়া করছে। কেরালার হয়তো দেখবেন, কেরালার যে জনসংখ্যা সেটা তো ইস্টবেঙ্গলের জনসংখ্যারই হয়তো ফ্যান বেসে হয়তো 1/3, কিন্তু দেখবেন ফলোয়ার কাউন্টে দেখবেন সোশ্যাল মিডিয়ায় যে বিশাল ফলোয়ার কাউন্ট, তেমন তো অনেকই ফেক আইডি। যেমন আইটি সেল আছে না বিভিন্ন পার্টি, ফেক আইডি। তার মানে কি বোঝা যাচ্ছে যে যেইভাবে ডেটাটা নিয়ে হ্যান্ডেল করা হচ্ছে সেটা ইনকারেক্ট ডেটা। কেন? বেসিক্যালি ইটস ডিজিটাল ডেটা, আর ডিজিটাল ডেটা ইজ আ ভেরি স্মল পার্ট অফ দ্য রিয়েল ডেটা। রিয়েল লাইফ ডেটা আর ডিজিটাল ডেটার মধ্যে ফারাক হচ্ছে ডিজিটাল ডেটা ডাজন্ট রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার ডেটা। তো আমরা যখন ডেটা প্রসেসিং বলছি, প্রসেসিংটা হয়তো ডিজিটালি হচ্ছে, কিন্তু উই আর ডিলিং উইথ রিয়েল লাইফ ডেটা, অ্যাকচুয়াল ডেটা। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। এখন যদি আমরা ইলেকশন তো কয়েক সপ্তাহ বাদে পশ্চিমবঙ্গে, যদি ধরুন এই মুহূর্তে একটা ফোরকাস্ট করি যে ইলেকশনে কী হতে পারে, আমার ফোরকাস্টটা যদি এটার ভিত্তিতে হয় যে আহ, কোন পার্টির লোকরা কত বেশি অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়ায়, তাহলে আমি নির্দ্বিধায় বলবো যে সিপিএম পার্টি এবছর সরকার গঠন করবে। দ্বিতীয় আসবে, খুব কাছাকাছি আসবে বিজেপি, এবং অনেকটাই পিছিয়ে থাকবে তৃণমূল, থার্ড হবে। কিন্তু রিয়েল লাইফে কী হবে? সিপিএম খুব সম্ভবত এবারও শূন্যই থাকবে। বিজেপি 2021-এর তুলনায় আরও খারাপ রেজাল্ট করবে, অনেকটাই খারাপ রেজাল্ট করবে, এবং বিপুল সংখ্যক সিট নিয়ে ক্ষমতায় কন্টিনিউ করবে তৃণমূল সরকার। তার মানে কি দাঁড়াচ্ছে যে আপনি যেই ডেটার ভিত্তিতে, যে ডিজিটাল ডেটার ভিত্তিতে আপনি একটা ফোরকাস্ট করছেন সেটা ঠিক নয়, ঠিক রেপ্রেজেন্টেটিভ নয় অফ দ্য টোটাল ডেটা। আপনার আহ, ভোটে অংশগ্রহণ কারা করবে? যারা ডিজিটালি প্রেজেন্ট তারা তো নয়, সবাই ফেক আইডি। তো ভোট দিতে পারবেন, আপনাকে রিয়েল লাইফের মানুষই ভোট দেবে। সুতরাং এই যেইভাবে ধরুন আপনি একটা ভুল একটা ফোরকাস্ট করবেন, ইলেকট্রাল ফোরকাস্ট করবেন, যদি আপনি ডিজিটাল ফুটপ্রিন্টের ভিত্তিতে করেন, তো তেমনই আপনি যখন নির্ধারণ করবেন যে কোন ক্লাবকে ফান্ডিং করবেন বা স্পন্সরশিপ করবেন, সেটা যদি একটা ডিজিটাল ফুটপ্রিন্টের ভিত্তিতে হয় তো সেটা আপনি ভুল হবে। তখন আপনি বলবেন আমি এত টাকা ঢাললাম, আমার কোনো লাভ হলো না।
কেননা আপনাকে শুরু থেকে মিসগাইড করা হয়েছে যে আপনি একটা ফান্ডিং করবেন, আপনি মোহামেডানকে না করে ইস্টবেঙ্গল মোহনবাগানকে না করে আপনি চেন্নাইকে করলেন, আপনি জামশেদপুরকে করলেন, আপনি ইন্টারকাশিকে করলেন। আপনি কেন করতে যাবেন? আপনার হার্ড অ্যান্ড মানি, আপনার কোম্পানির টাকা আপনি তো সেখানেই ঢালতে চাইবেন যেখান থেকে আপনি বেশি মুনাফা পাবেন। কিন্তু আপনি জানেন না, কেননা আপনি ডেটা ড্রিভেন, আপনি কারোর উপর নির্ভরশীল। কোনো কোম্পানি, যে কোম্পানি আপনাকে গাইড করার কথা, সে আপনাকে গাইড করার বদলে আপনার থেকে অর্থ নিল, কনসালটেশন ফি নিল, আপনি মিসগাইড করে উল্টোপাল্টা জায়গায় টাকা ঢাললো। এবার দেখুন, এই যে ইস্টবেঙ্গল ফ্যানরা যখন নিতুকে গালমন্দ করে, আমি তো বিভিন্ন কারণে, ন্যায্য কারণে নিতুকে নিন্দে করি। তো একটা বিশেষ কারণে আমরা দেখি মাঝে মধ্যে ইস্টবেঙ্গল ফ্যানরা, তারা কেউ কেউ দেশে বসবাস করে, কেউ কেউ পরবাসে অন্য রাজ্যে বা অন্য ভিন দেশে থাকে। তো তারা বলে নির্ধারণ কেন করা হচ্ছে না ভ্যালুয়েশনটা। এর আপনি ভ্যালুয়েশনটা নির্ধারণ করবেন কী করে? নিতুরাও কাচুমচু করে থাকে, আমি দেখেছি অনেকে বলে নিতুদের মানে ক্লাব লিডারশিপে অনেকে, হ্যাঁ আমরা ভ্যালুয়েশন করতে হবে। কারা এটা ভ্যালুয়েশনটা করবে? ভারতে যারা বড় বড় কোম্পানি আছে তারা তারা কিসের ভিত্তিতে করবে? কেননা আপনাকে তো এটা তো আপনার গড়পড়তা কোনো মানে অফ দ্য শেলফ ভ্যালুয়েশন হতে পারে না। আপনি যেভাবে একটা কোম্পানির ভ্যালুয়েশন করেন, একটা কোম্পানির ভ্যালুয়েশন করেন, সেইভাবে তো আপনি ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের ভ্যালুয়েশন করতে পারবেন না, কারণ এখানে অনেকটা পসিবিলিটি রয়েছে, পোটেনশিয়ালিটি ফর গ্রোথ রয়েছে, একটা হেরিটেজ রয়েছে, হিস্টোরিক্যাল হেরিটেজ। কেন হিস্টোরিক্যাল হেরিটেজ ইম্পর্টেন্ট? কেননা দ্যাট ডিটারমাইন্স দ্য স্টেবিলিটি অর দ্য পোটেনশিয়াল ফিউচার পসিবিলিটি অলসো। সেই জন্য হেরিটেজটা ইম্পর্টেন্ট। হেরিটেজ কেন লোকে বলে গুরুত্বপূর্ণ, আপনি ব্যাখ্যাটা করতে পারছেন না, ইউ আর নট এবল টু কোয়ান্টিফাই ইউর ক্লেমস। এই জন্য যে এটা গুরুত্বপূর্ণ, যে আপনার যদি হেরিটেজ থাকে, মানে আপনার একটা ভিত্তি রয়েছে, আপনার বেস রয়েছে, সেই বেসের ভিত্তিতে কেউ চাইলে ব্যাপারটাকে বড় করতে পারে। সে বড় করতে পারবে কি পারবে না সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু এটা পসিবিলিটি রয়েছে। বলে না উর্বর জমি, সিঙ্গুরের একটা উর্বর জমি, সেই জমিতে আপনি চাষ করলে আপনি সেখান থেকে প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করতে পারবেন। কিন্তু আপনি যদি চাষই না করেন তাহলে তো হবে না। কিন্তু অনুর্বর জমিতে আপনি চেষ্টা করলেও, চাষ করলেও কিচ্ছু হবে না। তো এই যে একটা হেরিটেজ থাকা মানে সেটা উর্বর জমি, একটা ফিউচার পসিবিলিটি রয়েছে, হাই পসিবিলিটি, অ্যান্ড ইট ক্যান বি, এখান থেকে আপনি মানে বেনিফিট পেতে পারেন। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে আপনাকে যদি ভ্যালুয়েশন করতে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানে, আপনার গড়পড়তা ভ্যালুয়েশন করলে চলবে না। আপনার যথেষ্ট স্মার্টলি আপনাকে ডেটা জোগাড় করে স্মার্টলি সেটাকে অ্যানালাইজ করতে হবে। সেটা কারা করবে? সে ধরনের কম্পিটেন্স দরকার। জিনিয়াস স্পোর্টসের মতো বড় কোম্পানি চাইলেই করতে পারে, তারা করতে পারবে কি পারবে না সেটা আমি জানি না। কিন্তু আমি বলছি যে যারা বিশাল আকারে কাজকর্ম করে ডেটা নিয়ে, আহ, তাদের করার একটা সম্ভাবনা থেকেই যায়, মানে তারা চাইলেই করতে পারে যে, এবং তারা যদি ঠিকঠাক করে করে তখন অসহায়ের মতো নিতুরা চেয়ে থাকবে না, ভক ভক করে ইস্টবেঙ্গলের সমর্থকরা চিল্লাবে না, ঘেউ ঘেউ করে চিল্লাবে না, এই করুণভাবে কুই 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 করে কাতর আর্তনাদে তারা দাবি দেওয়া করবে না। তো এটা সার্বিক একটা উন্নতির একটা সম্ভাবনা থাকছে, যে কোথায় কোথায় আপনি অর্থ ঢাললে সেখান থেকে বেনিফিটেড হতে পারেন। তো দেখা যাক, মানে জিনিয়াস স্পোর্টসের মতন কোম্পানি তারা সেই দিকে কাজ করে কি না। আর শুধু তার উপর নির্ভর করে থাকলে হবে না যে ও আমি শুয়ে থাকি, আর মির্জাফর শুয়ে থাকি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে সমস্ত কাজ করে দেবে। আপনি শুয়ে থাকলেও চলবে না, আপনাকেও আপনার কাজ করে যেতে হবে। আপনি যদি ভাবেন একটা বিদেশি কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, সে এসে আমার সমস্ত কাজ করে দেবে, আমি পেছন উল্টে শুয়ে থাকবো, তাহলেও হবে না, ঠিক আছে? তাহলে ওই যেই কি সেই 20 বছর বাদে, ততদিনে আপনারও অনেক বয়স বেড়ে গেছে, আমারও বয়স বেড়ে গেছে, আবার শূন্য থেকে শুরু হবে গোটা খেলাটা। সকলে ভালো থাকবেন।